দিদি ৮টা ৫ তো হয়ে গেছে। হ্যাঁ, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, দিদি শুরু করতে পারেন। এখন তো ৮টা ৬ হয়ে গেছে। এখন শুরু করুন। হ্যাঁ, আমরা শুরু করি তাহলে। যেহেতু সবাই সময় মূল্যটা আছে, সময় মূল্যটা বুঝতে হবে। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমি ক্লাস শুরুর আগে আরেকবার আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে বৃষ্টিধর। আমি লোহাগাড়া চট্টগ্রাম থেকে ক্লাসটা করতেছি। আমি ভগবানের নামস্মরণ নিয়ে আজকে ক্লাসটা শুরু করতেছি। ওম আয়ম আরম্ভম শুভায় ভবতু। সবাই একটু মেরুদণ্ড সোজা করে বসবেন। ব্রহ্মনাথ মন্ত্র 3 বার। এবার হচ্ছে একাত্মতা মন্ত্র। সবাই মিউট রেখে আমার সাথে সাথে একটু বলতে পারেন। यं वैदिका मन्त्रदीशा पुराणा इन्द्रं यमं मातरिश्वानमाहु वेदन्ति ज्ञानेतं यं ब्रह्मशब्देन विनिदिशन्ति शैवायमीशं शिववोचन् यं वैष्णवा विष्णुरीति स्तवन्ति बुद्ध्वास्ततार्णीति बुद्धो जैना शच्चियकालेति साक्षिकसन्तो शास्तेति केचित् प्रकृतिकुमारः स्वामेति मातेति पीतेति वक्त्या यं पार्थयन्ते जगदीशितारम् स एक एव আপনারা একজন বলুন, আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে এডিট করে? খুব প্রবলেম হচ্ছে, আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে।
হ্যাঁ দাদা নিয়ে যান। এখন কি আমার সাউন্ডটা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। এখন ঠিক আছে। শুরু করতে পারেন। ধন্যবাদ। সাউন্ড আসছে না দিদি? ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, আমরা গত ক্লাসে দাদা আমাদেরকে পড়িয়েছিলেন হচ্ছে কি অনুস্বারের উচ্চারণটা। সংস্কৃত ভাষার মধ্যে অনুস্বারের উচ্চারণটা কিরকম হবে সেটা সম্পর্কে বলেছিলেন। আজকে আমরা শিখবো বিসর্গ সম্পর্কে। বিসর্গের উচ্চারণটা কিরূপ হয়। আমরা সংস্কৃতের মধ্যে দেখি বা শ্লোকে গীতায় বেদে দেখি যে বিসর্গ থাকে। তা আমরা কি করি ওই বিসর্গটাকে হয়তো না বুঝে অন্যভাবে উচ্চারণ করি বা উচ্চারণ না করেই চলে যায়, কিন্তু এটার উচ্চারণ করতে হবে। আজকে আমরা সেই বিষয়ে শিখবো। সাউন্ড আসতেছে না কি? আমি শুনতেছি না নাকি আর কেউ শুনছেন? সাউন্ড আসতেছে না দাদা। হ্যাঁ, বিসর্গ বিসর্গের উচ্চারণটা পূর্বস্বর উচ্চারণ সবসময় গুরু হয়। গুরু হয় বলতে একটু লুপ্ত আকার থাকে। বিসর্গ উচ্চারণটা অর্ধহর মতো উচ্চারণ করতে হয়। অর্ধহ সম্পর্কে আমরা হয়তো আগের ক্লাসে জেনেছিলাম। শোনা যাচ্ছে কি দাদা? হ্যাঁ এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে বিসর্গের পূর্বস্বর উচ্চারণটা সবসময় গুরু হয়। বিসর্গের উচ্চারণকে সবসময় অর্ধহর মতো উচ্চারণ করতে দেখা যায় বা উচ্চারণ করা হয়। তো যখন আমরা বিসর্গের উচ্চারণটা করব, বিসর্গের পূর্বস্বরের উপর জোর দিতে হবে। তাই বিসর্গের পূর্বস্বর সবসময় গুরু হয় বলা হয়েছে। আচ্ছা দাদা, বিজয় দাদা কি আছেন? দেখাও যাচ্ছে না এটা শীত করে। সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি তো। ধন্যবাদ দাদা। দেখতেছি। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে শ্লোকের মধ্যে যে বিসর্গ থাকে আমরা বিসর্গের উচ্চারণটা কিভাবে করব, যার জন্য আজকে ক্লাসটা। আমরা তো যে শ্লোকের দাদা বিজয় দাদা, তাহলে হচ্ছে কি আমরা দাদার ক্লাস থেকে জানতে পারলাম যে অনুষ্ঠ ছন্দ কিরকম হয়, আটক্কর পাঠ করতে হয়। আমরা কি আটক্কর ভেঙে পাঠ করা জানি? আটক্কর কি সেটা জানি? বলবেন সবাই? অনুষ্ঠ ছন্দে হ্যাঁ 8টি
ভেঙে ভেঙে পাঠ করতে হয়। আটক হ্যাঁ তাই, দিয়ে পাঠ করার চেষ্টা করি আর কি। হ্যাঁ আটক ছেদ দিয়ে পাঠ করতে হয়। হ্যাঁ হ্যাঁ তো অনেক সময় দেখা যায়, অনেক সময় শ্লোকে দেখা যায় যে বিসর্গটা আটক করে পরেও থাকে, আবার আটক করে ভিতরেও থাকে, দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। দেখা যায়। তো এখন আমরা আটক করে ভিতরে থাকলে বা আটক করে বাইরে থাকলে তার উচ্চারণটা একইভাবে করতে পারবো না, বুঝা গেল? মানে আটক করে ভিতরে থাকুক আর বাইরে থাকুক, সেটা একইভাবে উচ্চারণটা করতে পারবো না। তার দুইটা নিয়ম আছে, খুবই সোজা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন বিসর্গটা আটক্ষরের ভেতর থাকে, বিসর্গটা যখন আটক্ষরের ভেতর থাকে, তখন এর পরের বর্ণ দ্বিতীয় উচ্চারণ হয়, অর্থাৎ দুইবার উচ্চারণ হয়। আচ্ছা আমি তার আগে এত নয়েজ আসতেছে কার কাছ থেকে? নয়েজ আসতেছে, সবাই একটু মাইক্রোফোনটা করে মিউট করে রাখলে তো একটু ভালো হইতো। তাহলে এর উচ্চারণ করতে হয় দুইভাবে। যখন আটক্ষরের ভেতরে বিসর্গটা থাকবে, যখন আটক্ষরের ভিতরে বিসর্গ থাকবে, এর পরের বর্ণ দুইবার উচ্চারণ হবে, তার দ্বিতীয় উচ্চারণ হবে। যেমন এখানে দেয়া আছে শ্লোকের মধ্যে, সেটা একটু দেখবেন। শ্লোকের মধ্যে যদি বিসর্গ থাকে তবে বিসর্গের পরের ব্যঞ্জনটি দিতে হবে। একটা উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে আমাদের সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। যেমন লেখা আছে মামকা, এরপর বিসর্গ পাণ্ডবাস জৈব। একটু গুনে দেখবেন যে মা ম কা পান ড বা চৈ ব, চৈবরে কেন এসে আটক হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি আটক্ষরের ভিতরে বিসর্গটা, অর্থাৎ মামকার পরে বিসর্গটা। আমি বলেছিলাম বা সেটিও দিয়ে আছে যে মামকার আটক করার পরে যদি বিসর্গ হয়, এর পরের বর্ণটা দুইবার উচ্চারণ হবে। এখানে দ্বিতীয় অর্থ হচ্ছে দুইবার উচ্চারণ হওয়া। তো ক আকার খা বা বিসর্গের পরের বর্ণটা পরে আছে প, দেখতে পাচ্ছেন? মামকার পরে বিসর্গ, বিসর্গের পরে আছে প। তাহলে বিসর্গর পরে প থাকার কারণে সে পটা দুইবার উচ্চারণ করব। কিভাবে? অর্ধ পটা উচ্চারণ করব মামকা এর সাথে, সম্পূর্ণ অর্থটা আসবে না। যেমন মামকা প এভাবে আসবে না, জাস্ট অর্ধ হয়ে আসবে। একটা বর্ণের মধ্যে দুইটা এই বর্ণ থাকে, সেটা আমরা জানি সবসময় অ এটা থাকে। যেমন প প অটা উচ্চারণ হয়, এই অটাকে বাদ দিয়ে আমাদের প প এই এটা উচ্চারণ করতে হবে। যেমন মামকাফ, মামকাফ। আমি কিন্তু এখানে মামকাপ বলি নাই, মামকাফ। কেন? এই বিসর্গের পরের বর্ণটা হচ্ছে দুইবার যেহেতু উচ্চারণ হয়, ওই পরের বর্ণটা, বিসর্গের পরের বর্ণটা আমি ঠিক করে উচ্চারণ করবো, কিন্তু যখন অর্ধেক এই বিসর্গের রেখার মধ্যে যুক্ত করব, তখন পয়টাকে অর্ধভাবে উচ্চারণ করব। সেজন্য বললাম মামকাফ পাণ্ডবাস চৈবা, মামকাফ পাণ্ডবাস চৈবা। বুঝতে পারলাম? আচ্ছা আমার বুঝতে পারছি। হ্যাঁ দিদি বোঝা গেছে। দিদি শেষে হ্যাঁ থাকলে কি উচ্চারণ করব? বিসর্গটা যদি শব্দের শেষে থাকে, হ্যাঁ আটক্ষর পরে থাকে, তখন কি উচ্চারণ করব? হ্যাঁ দাদা বলছি আমি। তাহলে আমরা শিখলাম যে এই আটক্ষরের মধ্যে যখন বিসর্গ থাকবে, তখন তার উচ্চারণ আমরা দ্বিতীয় উচ্চারণ করবো, এরপরের বর্ণটা দ্বিতীয় ভাবে দুইবার উচ্চারণ করবো। কিন্তু যখন বিসর্গটা শব্দের বা আটক্ষরের শেষে থাকবে, আটক্ষরের শেষে মনে রাখতে হবে যে বিসর্গ আটক্ষরের ভিতরে একবার থাকে আর আটক্ষরের শেষে একবার থাকে। আটক্ষরের শেষে থাকলে তখন সেটা আমরা কার চিহ্ন অনুযায়ী উচ্চারণ করবো, কার চিহ্ন অনুযায়ী উচ্চারণ করবো। একটু কি কার চিহ্ন অনুযায়ী উচ্চারণ করবো। যেমন
যদি থাকতো এখানে মামকাফ পাণ্ডবাস জৈব, একটু খেয়াল করবেন সেটা মামকাফ পাণ্ডবাস জৈব, এখানে কিন্তু বিসর্গ নেই। তো আমি উদাহরণের জন্য একটু বোঝানোর চেষ্টা করছি। পাণ্ডবাস জৈবের পরে যদি বিসর্গ থাকতো, খেয়াল করবেন শীতটা যদি পাণ্ডবাস জৈব পরে বিসর্গ থাকতো তাহলে আমাদের উচ্চারণ প্রণালীটা কিরকম হতো? আমরা জানলাম যে আটক করে ভিতরে থাকলে উচ্চারণ দিতে হয়, কিন্তু পরে তাকে কি উচ্চারণ করবো সেটা প্রশ্ন থেকে যায়। তাহলে তখন আমরা কি করব, একটু খেয়াল করবেন যে পাণ্ডবাস জৈব ব, যে বটা আছে তার সাথে কি কোনো কার চিহ্ন যুক্ত আছে? নাই, নাই দিদি। হ্যাঁ নাই। না থাকলে আমরা সেটার উচ্চারণ যেরকম আছে এরকম করব, অর্থাৎ হ। বিসর্গের জন্য হ উচ্চারণ হবে শেষে, তার মানে বিসর্গের জন্য সবসময় হ উচ্চারণ হবে। অর্ধ হ, সাপেরা যেভাবে ফুঁস করে, একটু খেয়াল করবেন, হ সম্পূর্ণ নয়, হ এভাবে সম্পূর্ণ হবে না। ওই যে বললাম একটা বর্ণের মধ্যে দুইটা বর্ণ থাকে, একটা যে বর্ণটা প্রাধান্য পাচ্ছে, যেমন ধরুন হ, হ একটা হা, একটা হচ্ছে অ, এই অটা বাদ দিতে হবে, হা হা এই অর্ধেক করে উচ্চারণ করতে হবে। বুঝে গেছে? হ্যাঁ দিদি, যেমন বোঝা গেছে। সাপে যখন এই ফোঁস করে উঠে যেরকম আওয়াজ হয় না, ফোঁস করে উঠলে হিস হুস এটা আওয়াজ হয় না, ঠিক সেরকম ভাবে উচ্চারণ হবে। তাহলে এখানে কোনো পাণ্ডবাস জৈবের পরে কোনো কার চিহ্ন না থাকার কারণে বিসর্গের জন্য শুধুমাত্র হা উচ্চারণ হবে। মামাকাফ পাণ্ডবাস জৈবহ, মামাকাফ পাণ্ডবাস জৈবহ। বুঝতে পারলাম? কিন্তু এখানে বিসর্গ নাই, আমি জাস্ট উদাহরণ দিলাম। হ্যাঁ দিদি, বোঝা গেছে। যদি একটা কথা বলি আমি, আপনি মনে হয় উপরে যেমন যে বাবুতু মহারথা দুইটা উদাহরণ দেওয়া আছে, ওরকম উচ্চারণ হবে। আপনি পাণ্ডবর উপরে দেখেন বাবুতু। বিসর্গটা যদি শেষে হয়, দাদা বলতে চাচ্ছে যে বিসর্গ যদি শেষে হয় সেটার উদাহরণ উপরে আছে, যেমন ভবতু মহারথা। হ্যাঁ, আমি আস্তে আস্তে যাচ্ছি। আমি এখন বুঝালাম, এখানে দেখবেন একটু ববতুর এখানে রস্যকার আছে না, কার চিহ্ন আছে, বিসর্গের আগে একটু তর মধ্যে রস্যকার আছে না? হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি ফার্স্টে কি করলাম, আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে যাতে কার চিহ্ন না থাকলে বিসর্গের উচ্চারণটা কিরকম হবে, আটক করার পরে কার চিহ্ন না থাকলে বিসর্গের উচ্চারণটা কিরকম হবে সেটা বোঝানোর জন্য আমি পাণ্ডবাস জৈবের এখানে এক্সাম্পলটা দিলাম। যে এটাতে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। হ্যাঁ ধন্যবাদ। তাহলে হ্যাঁ ভাই, যেমন এখানে দেখতে পারেন একটু, যেমন এখানে খেয়াল করলে ভবতু এরপর বিসর্গ আছে, তাহলে যখন আটক করার পরে বিসর্গ থাকবে এবং সাথে কার চিহ্ন যুক্ত থাকবে, যেমন এখানে ত নিচে রস্যকার আছে, রস্যকার যখন থাকবে তখন বিসর্গের জন্য তো অবশ্যই হ উচ্চারণ হয়, তো রস্যকার সহ ওই হর সাথে যুক্ত হবে, তখন এর উচ্চারণ হবে বাবাতুহু বাবাতুহু বাবাতুহু। বুঝতে পারলাম? হ্যাঁ দিদি, বোঝা গেছে। হ্যাঁ ঠিক একইভাবে যখন বিসর্গ আটক করার পরে বিসর্গটার থাকবে এবং সাথে কার চিহ্ন, আকার চিহ্ন থাকবে, আকার আকার, যেমন দেখুন ববতুর পরে মহারতা, মহারতা এখানে কার চিহ্ন আছে স্বরে আকার, তাহলে ওটা মহারথা হবে। তাহলে এটা উচ্চারণ হবে মহারতাহ মহারতাহ। সবাই একটু উচ্চারণ করবেন সাথে সাথে। আর ভবতুর উচ্চারণটা কিরকম হবে তাহলে? বাহ, তাহলে আমার মনে হচ্ছে আমি পারতেছি। এরপর তাহলে আমার মামকা বিসর্গ আছে পাণ্ডবাস জৈব, এর উচ্চারণটা আমি কিভাবে করবো? মামো আটক করে পাণ্ডবাস জৈব।
মামকা পাণ্ডবাশ্চৈব। পাণ্ডবাশ্চৈব। হ্যাঁ, মামকা পাণ্ডবাস। মামকা পাণ্ডবাশ্চৈব। তাহলে এইটি হচ্ছে বিসর্গের উচ্চারণ। এই দুইটা ছাড়া তেমন কোনো লক্ষ্য, তেমন বিশেষ কোনো লক্ষ্য করা যায় না। এই দুইটা হচ্ছে মেইন উচ্চারণ, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন কথা হচ্ছে যে আমার ক্লাসটা কি এই যে পড়ালাম বুঝতে পারলেন? খুব ভালো দিদি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে বুঝছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আমাকে সাহায্য করার জন্য। এখন এখন বুঝছেন, ঠিক আছে? এবার ছোটদের যেভাবে হচ্ছে এই বুঝছে কিনা সেটা পরীক্ষা করা হয়, আপনাদেরও পরীক্ষা করা হবে। দেখি আগে জিজ্ঞেস করে আমি প্রিয়াঙ্কা মজুমদার দিদি, প্রিয়াঙ্কা মজুমদার দিদি বলবেন যে বিসর্গ যখন আটক করে ভিতর থাকে তার উচ্চারণ কিভাবে হবে? দিদি আছেন কি? হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। আপনি কি বলবেন যে আটক করে ভিতরে যদি বিসর্গ থাকে তার উচ্চারণ কিভাবে হবে? ভিতরে আটক করে ভিতরে যদি আপনার সাউন্ড ঠিক করে আসছে না দিদি। নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি কি এটা বুঝছেন? হ্যাঁ দিদি, ভিতরে সে দ্বিতীয় উচ্চারণ হবে দিদি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, বুঝছেন। জুয়েলেরা আছেন কি? দাদা, হ্যাঁ দাদা বুঝেছেন? উনি মনে হয় নেই দিদি। আছেন তো দাদা, আপনি কি বুঝেছেন? আমাকে বলতেছেন? জুয়েল দাদা, জুয়েল দাদা নেই মনে হয়। নেটের সমস্যা হচ্ছে, আসছে না। আচ্ছা, অনন্তকাল দিদি, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আপনার কথাটা কাটা কাটা আসছে, মোটামুটি বুঝেছি। আচ্ছা, আপনি কি বলবেন যে এরপরে বিসর্গ থাকলে যেরকম উচ্চারণটা হয় সেই উচ্চারণটা কিভাবে হবে একটু বলবেন? ওকে ওকে, মামকাফ পাণ্ডবশ্চৈব। বাহ, খুব দারুণ। আচ্ছা, ধরুন তো এই যে মামকাফ মানে প নাই, ক সেখানে নাই, সেখানে আছে ক, তখন কি করবেন? তার উচ্চারণটা কিভাবে করবেন? মামকা আছে, বিসর্গ আছে, পাণ্ডব আছে, পরে প এটা নাই, এখানে ক, তখন এটা উচ্চারণ কিভাবে করবেন? মামকাফ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে রাকেশ দাদা বলবেন যে আটক করে পরে বিসর্গ থাকলে তার উচ্চারণটা কি হবে? তারপরে হ উচ্চারণ হবে আর যেমন মহারথা, সেটার বিসর্গ উচ্চারণ যে মহারথা। হ্যাঁ, কার চিহ্ন অনুযায়ী হবে, কার চিহ্ন অনুযায়ী। যদি কার চিহ্ন থাকে, হ্যাঁ, আর যদি কার চিহ্ন না থাকে তাহলে আকারটা যুক্ত হবে। যেমন ভবতু, ভবতুঃ। হ্যাঁ,
বুঝাতে পারলাম তাই না? দিদি হ্যাঁ বলুন। দিদি যদি বিসর্গটা যদি শেষে থাকে এবং কোনো কার চিহ্ন হ্যাঁ যদি না থাকে তখন শুধু হই উচ্চারণ হবে না? হ্যাঁ হ্যাঁ, শুধু হয় উচ্চারণ হবে। যেমন প্রথম শ্লোক আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউয়ুৎসবঃ, ওই সবহর পরে হ্যাঁ একটা বিসর্গ বিসর্গ। আছে, ওটা শুধু হই উচ্চারণ হবে না দিদি? হ্যাঁ হ্যাঁ দাদা, এটা উচ্চারণ শুধু হয় হবে। ইউয়ুৎসবঃ ইউয়ুৎসবঃ। আচ্ছা, ধন্যবাদ বলে দিদি। উচ্চারণ হ্যাঁ একটু কমল উচ্চারণ হতে হবে। তাহলে আমরা শিখলাম যে যদি বিসর্গটা আটক থাকে তাহলে এর পরের বর্ণটা আমরা দুইবার উচ্চারণ করব। যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউয়ুৎসবঃ মা মকাফ মা মকাফ পান্ডবা তাহলে এখানে মা মকাফ হসন্ত একটু মা মকার সাথে এক হইছে, আবার পান্ডবা এখানে এসে পয়টা নিজে নিজে একটু স্বাধীনভাবে উচ্চারণ হয়েছে, তাহলে দুইবার হয়ে গেল। এরপরে যখন আটক্করের পরে বিসর্গটা থাকবে তখন কার চিহ্ন অনুযায়ী সেটা আমরা উচ্চারণ করব। কার চিহ্ন অনুযায়ী মনে রাখতে হবে, কার চিহ্ন অনুযায়ী। যদি আকার থাকে তাহলে আমি হর সাথে আকারটা যুক্ত করে দিব, তাহলে হবে সরিটা কি মহারতাহ। এরপরে যদি রস্যুকার থাকে বিসর্গের আগে রস্যুকার থাকে তাহলে আমি উচ্চারণ করবো হর সাথে রস্যুকারটা অ্যাড করে দিব, তাহলে হয়ে গেল হু। তাহলে যেমন ভবতুহু ভবতুহু। এরপরে যদি এখানে রস্যিকার থাকে হি হবে, রস্যিকার থাকলে উচ্চারণ ভবতু হি। শান্তি। অর্থাৎ হর উচ্চারণটা আটক করার পরে বিসর্গটার উচ্চারণটা হবে ওই অর্ধহর মতো, যে আমরা বাংলায় বলি না বেতা পেলে বলি আহ বাহ উহ, এরকম যে উচ্চারণটা হয় ঠিক সেভাবে হবে। যেমন আরো উদাহরণ দিতে পারি আমি, কর যদি বিসর্গ থাকে তাইলে খাহ খাহ। তারপরে কির পর বিসর্গ থাকলে তাহলে উচ্চারণ হবে খি 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 হি খি হি, একটু উচ্চারণ করবেন। এরপরে করসুকার পরে বিসর্গ থাকলে খুহু খুহু। এরপর কে এর পরে যদি বিসর্গ থাকে তাহলে ওই বিসর্গের উচ্চারণ হবে হওয়ার মতো, তাহলে একারটা হওয়ার সাথে এক হয়ে যাবে হে কে হে কে হে। এরপর যদি কো কার সাথে বিসর্গ থাকে তাহলে বিসর্গর জন্য হ উচ্চারণ হবে, ও কারটা আমি হর পাশে নিয়ে এনে দিলাম, তাহলে উচ্চারণটা হবে এভাবে কহ কহ। বুঝতে পারলাম কি? হ্যাঁ দিদি বুঝছি। তাহলে আমি একটু প্রথম অধ্যায়ের 1 নং শ্লোকটা একটু পাঠ করে একটু খেয়াল করবেন। দিদি একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন দাদা। দিদি 12 নং শ্লোকে আছে গীতার 12 নং শ্লোকে ওম শেষেরটা আছে পিতামহ হ, মানে কি হর পর আবার বিসর্গ আছে, তাহলে বিসর্গ জন্য একটা হ উচ্চারণ হবে, তার মানে দুইটা হ উচ্চারণ হবে না দিদি? বুঝি না, আবার একটু বলবেন। 12 নং শ্লোকের প্রথম লাইনে আছে দিদি, আপনি 12 শ্লোকটা নং একটু শ্লোকের কথা বল। যে শ্লোকটা আছে সেই শ্লোকটা একটু বলবেন সবাইকে। আচ্ছা দিদি বলতেছি আমি, ওটা 12 নং শ্লোক আছে দিদি, ওম তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বিদ্য পিতামহ। ওই পিতামহর শেষে একটা বিসর্গ আছে। তাহলে আমরা বিসর্গের উচ্চারণটা যেরকম হয় সেভাবে করবো। আমরা জানি যে কি আটক করার পরে বিসর্গ থাকলে উচ্চারণটা কোনো কার চিহ্ন না থাকলে কার চিহ্ন ছাড়া হলে তাহলে এটার বিসর্গ উচ্চারণটা তাহলে হ উচ্চারণ করব।
তাহলে এখানে হবে কি পিতামহঃ হ্যাঁ হ্যাঁ তস্যা ওটাই জিজ্ঞেস করছি। সংহার কুরু বিদ্যাঃ পিতামহঃ। বুঝতে পারলেন দাদা? হ্যাঁ দিদি বুঝেছি। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে ওই প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা আমি পাঠ করছি, একটু খেয়াল করবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव কিমকুর্বত সঞ্জয়। তাহলে আমাদের যে বিষয়গুলোর উচ্চারণটা শিখলাম সেই উচ্চারণটা আমাদের প্রথম শ্লোকেই চলে আসছে। ওইদিকে ইউয়ুৎসাবহ এখানে, আবার হচ্ছে মামকাফর এখানে, তাই না? তাইলে আমরা একটা শ্লোকের মাধ্যমে পুরো বিসর্গ সম্পর্কে আইডিয়াটা পেয়ে গেলাম। অনন্ত গোপাল দাস দাদা, আপনি কি বুঝতে পেরেছেন? আমার কি বুঝাতে কোনো সমস্যা হচ্ছে? না ঠিক আছে, কিন্তু কয়েকটা জিনিস আপনি বলেছেন ওটা শুনতে পাইনি, কারণ ওই একটু ডিস্টার্ব হচ্ছিল। একটা বলেছিলেন যে যদি উ থাকে, যেমন ভবতু, উ থাকলে ওইটা হয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এটা বুঝলাম। তারপরে ই থাকলে শান্তিহি, তো ওইটা হি এর সঙ্গে কি ইকারটা যোগ হয়ে যাবে? হি, ওইটা বুঝিনি। অবশ্যই যোগ হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি বলেন, আপনার সমস্যার কথা বলেন, আমি পরে গিয়ে আপনাকে বুঝিয়ে দিব সেটা। হ্যাঁ, ওই ইকারটা একটা শুনতে পাইনি আর কি, ওটা কি বললেন? আর ওকারটা হয় ওকার হয়ে যাবে যদি ওকার থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি বুঝেনি তাইলে শান্তি, মানে শান্তির পরে বিসর্গটাকে এর উচ্চারণটা কিভাবে হবে সেটা একটা আমি আবার বলতেছি। শান্তির পরে বিসর্গ থাকলে তাইলে তাইলে ওই যে শান্তির পরে কি এই বিসর্গের পর আগে কি আছে? রস্বীকার আছে। হ্যাঁ হ্যাঁ, ওই রস্বীকারটা তাহলে আমরা বিসর্গের জন্য কি উচ্চারণ করি? আটক করে পড়ে হ। হ। হ্যাঁ, তো ওই রস্বীকারটা হওয়ার সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে শান্তিহি। ওকে। হ্যাঁ, তাইলে ঠিক ওই রকম ভাবে যদি, যেমন ক সাথে যদি ওকার যুক্ত থাকে, এরপর যদি বিসর্গ থাকে, তাহলে বিসর্গের জন্য আমরা হ উচ্চারণ করি। তাহলে ওই যে ওকারটা ছিল বিসর্গের আগে, ওকারটা ছিল, ওকারটা হর উপর উঠে যাবে বা এসে যাবে, সেই অনুযায়ী উচ্চারণটা হবে। তাহলে হবে কহ কহ কহ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ আপনার সমস্যার কথা জানানোর জন্য। আচ্ছা, এরপরে চৈতি দিদি, আমি একটু জিজ্ঞেস করেই পারতেছি বুঝছেন কিনা সেটা। নমস্কার। আমার, হ্যাঁ নমস্কার, বুঝছেন? আচ্ছা, আমি প্রশ্ন করতেছি একটা। আমরা হচ্ছে ওই স্তুতি সমূহের মধ্যে বা গুরুদেবের প্রণাম মন্ত্রের মধ্যে বলে থাকি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা মহেশ্বরা। হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি শুনতেছি। একটু খেয়াল করবেন, যখন মন্ত্রটা বলেন, মন্ত্র কোথাও দেখেন মহেশ্বরের পরে বিসর্গ থাকে, তাই না দিদি? বিসর্গ থাকে। হ্যাঁ দিদি থাকে। হ্যাঁ, এখন তো সেই বিসর্গের উচ্চারণটা আপনি কিভাবে করবেন? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। দিদি ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ দিদি। এরপরে দিদি কোথাও কি ভুল হয়েছে? না না দিদি ঠিক আছে, ভুল অন্য সময়, আর গুলো অন্য সময় আমরা সমাধান করবো। এখন আমাদের ফোকাস থাকবে যে বিসর্গের উচ্চারণটা নিয়ে। আমরা যদি অন্য কিছু ক্লাসটা করা যাবে। আচ্ছা, হ্যাঁ বলুন।
ববন্তু দিদি আপনার পাশে আছে প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে আপনার সাউন্ডটা ঠিক করে আসছে না। শ্লোক একটা আছে না, কত নাম্বার শ্লোক দিদি? 11 নম্বর। এদিকে ববন্তুর পরে বিসর্গ হ্যাঁ, আছে, বিসর্গের পরে আবার দন্ত স আছে। এটা কিভাবে উচ্চারণ করতে যাবে? আপনি একটু শ্লোকটা বলবেন যাতে সবাই শুনতে পায় বা বুঝতে পারে মতো। আয়েনিষু চ সর্বেষু অবস্থিতাঃ ভীষ্মং অবিরক্ষন্তু ববন্তু আছে না বিসর্গ, ববন্তুর পরে দন্তাস একটা আছে, ওইটা কিভাবে উচ্চারণ? আচ্ছা, আপনি আটক্কর সম্পর্কে জ্ঞাত আছেন? আটক্কর ভিন্ন পাঠ করতে আছে। আমি তো এরকম তেমন কিছু মানে জানি না, আমার ছেলে দেখে আর কি উচ্চারণ সম্পর্কে একটু। আমি স্কুলের মাধ্যমে আপনাকে আমার যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। একটু খেয়াল করবেন শ্লোকটা 11 নাম্বারটা। আচ্ছা, এই 11 নাম্বার শ্লোকের মাধ্যমে কিন্তু আমাদের বিসর্গের এখানে দুইটা উচ্চারণ শিখলাম। অর্থাৎ আটক্কর পরে উচ্চারণ হবে, আটক্কর ভিতরে তার উচ্চারণ হবে। এটি সম্পর্কে এই শ্লোকের মধ্যেও দেওয়া আছে। এটা দিদিটা একটু মিউট করে, সাউন্ডটা একটু সমস্যা হচ্ছে। তো এই শ্লোকের মাধ্যমে হচ্ছে আমরা সম্পূর্ণ বিসর্গ সম্পর্কে আর একটু বিস্তারিতভাবে অবহিত হব। আচ্ছা, একটু আমি শ্লোকটা উচ্চারণ করতেছি, একটু খেয়াল করবেন সবাই। আয়ানেষু সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ। আমি ফার্স্টে দিদি প্রথম লাইনে যে বিসর্গটা আছে সেই বিসর্গ সম্পর্কে বলতেছি। হ্যাঁ, একটু খেয়াল করবেন। আয়ানেষু অক্ষর সম্পর্কে হচ্ছে দাদা আগে ক্লাসে বলেছিলেন মনে হয়। অক্ষর হচ্ছে একটানে বা একযোগে যেটা উচ্চারণ করা হয় তাকে বলা হয় অক্ষর। যেমন ধরুন আয়ানেষু, এখানে 4টা অক্ষর। সা সার বে সু হয়ে গেল 8টা অক্ষর। তাহলে আমাদের অনুষ্টুপের বৈশিষ্ট্য হচ্ছে 8 অক্ষর ছেদ দিয়ে পড়া। তাহলে আমরা বলবো অয়নেষু সা সার বে সু, এরপর হচ্ছে ইয়া তা বা গা মা বস্তিতা। তাহলে কি দেখা যাচ্ছে? বস্তিটা 8 অক্ষরের পরে এরপরে বিসর্গ দেখা যায়। 8 অক্ষরের পরে বিসর্গ দেখা যায়, এখানে উচ্চারণটা হবে এমন ইয়াতা ভাগমা বস্তিতাঃ, ইয়াতা ভাগমা বস্তিতাঃ। দিদি বুঝেছেন এটা? হ্যাঁ, আমি আপনার বলতেছি, একটু খেয়াল করবেন। 8 অক্ষর ভেঙে ফার্স্টে বিষ্মা মে বা 4 অক্ষর হয়ে গেল বিরাক্ষন্তু, 8 অক্ষর হয়ে গেল। তাহলে এরপর থেকে আমি 8 অক্ষর শুরু করবো। আর 8 অক্ষর শোনা যাচ্ছে কি আমার সাউন্ডটা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখুন তাহলে আমি এরপর 8 অক্ষর উঠবো। বা বন্তু সর্ব এবহি। খেয়াল করেছেন কি? ববন্তু, এই যে ববন্তু অর্থাৎ 3 অক্ষর হয়ে সেখানে বিসর্গটা কিন্তু আছে। দিদি খেয়াল করেছেন সেটা? হ্যাঁ, মানে অস্ট্রেলিয়া কি 8 অক্ষরের ভিতরে বিসর্গ। তাহলে এবার বলুন আমাকে যে 8 অক্ষরের ভেতরে যদি বিসর্গ থাকে সেটার উচ্চারণ প্রণালী আমি কি রকম বলেছিলাম? দিতে হবে। কটা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। ববন্তু বিসর্গ আছে, এরপরে যে বর্ণটা দেয়া আছে সে বর্ণটা 2 বার উচ্চারণ হবে। যেমন আছে কি এখানে ববন্তু, এরপর বিসর্গ, এরপরে দিয়েছে কি সর্ব, তাই না দিদি?
হ্যাঁ সর্বাদি আছে। তাহলে ভবন্ত বিসর্গ তাকাই অর্থাৎ আটক করে ভিতরে বিসর্গ তাকায় আপনি এর পরে বর্ণ দুইবার উচ্চারণ করেন বা দ্বিতীয় উচ্চারণ করেন, এই যে এইভাবে ভবন্তুস ভবন্তুস। ওই হ্যাঁ ঠিক আছে, ওই যে প্রথম করেছিল মামা কাফ ঠিক এভাবে, অর্থাৎ সাপে যেমন ফোঁস করে ওঠে ঠিক সেভাবে উচ্চারণ হবে। ফোঁস করলে যে না ভবন্তুস সর্বা এব হি ভবন্তুস সর্বা এব হি, খেয়াল করবেন ভবন্তু এখানে একটু দোষ উচ্চারণ হচ্ছে, আবার নিজে নিজে গিয়ে মূল যে শব্দটা আছে সর্ব বা সর্বা উচ্চারণ সেখানে গিয়ে উচ্চারণটা হচ্ছে দন্তস। দেখেছেন দিদি? ভবন্তুস এরপর আবার সর্বা। দিদি আমি কি বুঝতে পেরেছি? ভবন্তুস সর্বা এব হি। ধন্যবাদ। বাকিরা কি বুঝেছেন? হ্যাঁ দিদি বুঝেছি দিদি। বিজয় দাদা আচ্ছা ধন্যবাদ সবাইকে। বিজয় দাদা আমাদের ক্লাস তো 9টা বাজে শেষ হয়ে যাবে মনে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের কোনো সমস্যা আছে কি এখানে মধ্যে? সমস্যা থাকলে আমাকে জানান। এখানে আমার কথায় যদি কোথাও না বুঝে থাকেন তাহলে আমাকে এখনই জানান, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনাদের সেটা বোঝানো। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ দাদা বলুন। ওই যে 12 নম্বর শ্লোকটা পাঠ করলেন, তো 12 নম্বর শ্লোকের প্রথম লাইনে কুরু বৃদ্ধ ও পিতামহ, তো এর পর বিসর্গ আছে আর ওখানে পি আছে, তাহলে ওইখানে উচ্চারণটা ঠিক কি, মানে বৃদ্ধ মানে ইটা আসবে? বিদ্যা কুরু বিদ্যা এটা হচ্ছে আটক করে ভেতরে, কিন্তু তার বর্ণ হচ্ছে ই আছে না, তো ওটা কি ইটা দিতে হবে? এখানে ই তো নাই, একটু খেয়াল করবেন এদিকে দেখুন, কুরু বৃদ্ধা এরপরে বিসর্গ কিন্তু, হ্যাঁ কুরু বিদ্যার হ্যাঁ এরপরে হচ্ছে পি তা মা হ, তাহলে আবার পরে বিসর্গ হওয়ার পরে বিসর্গ মানে আটক করে পরে বিসর্গ, আটক করে ভিতরে হয়েছে কুরু বিদ্যা এখানে, আর আটক করে বাইরে হয়েছে। তাহলে আমি বলেছিলাম আটক করে ভিতরে থাকলে এটা দিতে হবে, তাহলে আটক করে তাহলে এই কি বললাম, হ্যাঁ কুরু বিদ্যের পরে বিসর্গ থাকায় বিসর্গ আছে, এরপর আছে কি পিতামহ অর্থাৎ প। হ্যাঁ তাহলে আমি উচ্চারণ করবো এভাবে, প এটা উচ্চারণ করবো, কারণ আটক করের পরে বিসর্গ থাকলে এর পরের বর্ণ দুইবার উচ্চারণ হয়, পরের বর্ণ বলেছি পরের কার বলিনি কিন্তু, হ্যাঁ পরের বর্ণ বলেছি, তাহলে হবে এভাবে কুরু বিদ্যা কুরু বিদ্যা কুরু বিদ্যা। ঠিক আছে, কুরু বিদ্যা হওয়ার পরে আর বিসর্গ আছে আটক করে বাইরে, তাহলে এটা উচ্চারণ হবে এভাবে কুরু বিদ্যা পিতামহ। কুরু বিদ্যা পিতামহ। বুঝতে পারছেন দাদা? হ্যাঁ উচ্চারণ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ পিতামহর এখানে একটা হ আছে আর একটা বিসর্গ যখন আসবে এখানে হয় টাইম উচ্চারণ হবে পিতামহ। এখানে হ্যাঁ বলুন দিদি, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা আর একটু বললে ভালো হবে। দিদির প্রশ্নটা আগে নেন তারপর বলতেছি।
প্রথম অধ্যায় প্রথম শ্লোকটা আরেকবার বলতাম। আচ্ছা বলছি, খেয়াল করে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ ইয়ুৎসবঃ। এটা করে পরে বিশুদ্ধ তাকায় আর কোনো কাচ্ছিন্ন তাকায়, এখানে খ উচ্চারণ হলো সূত্র ইয়ুৎসবঃ। এরপরে মামাকাফ পাণ্ডবাশ্চৈব মামাকাফ পাণ্ডবাশ্চৈব। আটক করে ভিতরে বিশুদ্ধ তাকায়, এরপরের বর্ণটা আমি দুইবার উচ্চারণ করলাম, অর্থাৎ পয়টা দুইবার উচ্চারণ হলো মামাকাফ পাণ্ডবাশ্চৈব। এরপরে কিমাপূর্বত সঞ্জয়া। আমার ফোকাসটা থাকবে শুধু এখন বিসর্গের প্রতি। আমি যদি অন্যগুলো ফোকাসে নিই, অন্যগুলোও শিখতে চাই সবগুলো, তাহলে আমার যে টপিকটা সেই টপিকটার বাইরে চলে যাব। সেজন্য আমি এখন অন্য টপিকে যেতে যাচ্ছি না। আমার এখন টপিক হচ্ছে যে, আমার ফোকাস হচ্ছে যে এখন শুধু বিসর্গটা নিয়ে সবাইকে জানানো। দিদি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ দিদি, বুঝতে পারছি। আর কারো কোনো সমস্যা? না দিদি, বুঝছি। আর 1 মিনিট সময় আছে। অনন্ত গোপাল দাস দাদা বুঝেছেন কি? হ্যাঁ, থ্যাংক ইউ, খুব সুন্দর। হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে আটক্করের মধ্যে ওই যে বিসর্গ আছে, যে পরে ওই দাদা প্রশ্ন করছিলেন, তাহলে শুধু বর্ণটা হবে, যে আকার যে আছে ওটা হবে না? না না না, আটকের ভিতরে যদি বিসর্গটাকে শুধু আমি বর্ণ দিতে হবে বলেছিলাম, চিহ্ন দিতে হবে বলিনি। হ্যাঁ, শুধু বর্ণই দিতে হবে। বিদ্যা গুরু বিদ্যা, শুধু আটকের বাইরে যখন যাবে বিসর্গ থাকবে, তখন কার চিহ্ন যে উচ্চারণটা হবে, কার চিহ্ন থাকলে সে কার চিহ্নটা হওয়ার সাথে যুক্ত হবে, আর না থাকলে হবে না। যেমন ববতুর এখানে রস্যুকার ছিল, তহু বলেছিলাম। বুঝেছেন কি দাদা? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ধন্যবাদ দিদি। ধন্যবাদ দাদা আপনাকে। বুঝতে পারছেন? বলছি যেমন আজকে যে টপিকটা শেখালেন, ওইটা যদি আমাদের এতে পোস্ট করে দেন ভালো হয়। মানে জাস্ট ওই লাইন গুলো থাকলে তাহলে আমরা ওটা রিপিট করতে সুবিধা হয়। যে পোস্টটা থেকে আপনি পড়ালেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একটু চেষ্টা করবো। ওইটা আপনি চলে যাবে। ও আচ্ছা, এটা কিভাবে পাবো তাহলে? রেকর্ডিং ক্লাস তো দেওয়া হয়, ক্লাস শেষে আচ্ছা আচ্ছা, দিন পর রেকর্ডিং ক্লাস দেওয়া হয়। গত যে 2টা ক্লাস ছিল সেগুলোর গ্রুপে রেকর্ডিং ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা, হয়তো রেকর্ডিং দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা নেই, আমরা কি শেষ করতে পারি এখন? দাদা রেকর্ডিং ক্লাস গুলো কি নোটিশ গ্রুপে আছে না আমাদের এই বছর যেটা মেসেজ গ্রুপ আছে ওটাতে আছে? ফেসবুক গ্রুপে। যদি আমি একটু কথা বলতে পারবো? গীতা পড়েন পেজ আছে, যে ওখানে আছে, তারপর লিংক দেওয়া হয় পেলোড করাতে। গত ক্লাসে আমি ছিলাম না তো, যে কারণে বলতেছিলাম। জয় গীতা দিদি। জয় গীতা দাদা। দিদি একটা কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বলুন। আমাদের মানে এই যে এখন যে গ্রুপটাতে দিছে দাদা লিংকটা, হ্যাঁ এখন দাদা যে লিংকটা দিছে গ্রুপ আমাদের, ওটা হচ্ছে সি গীতা পারায়ণ ত্রৈমাসিক ফ্রি ক্লাস, ওটাতে দিছে দাদা লিংকটা। আমার কথা বুঝছেন দিদি? মানে গীতা পড়েন যে পেজ আছে সেই গ্রুপটাতে দেওয়া হয়েছে কি, সেটা বলতে যাচ্ছেন? হ্যাঁ সেটাই দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে ওইটাতে আর লিংক দেওয়া হবে না আগামী ক্লাস থেকে। হ্যাঁ, লিংক দেওয়া হবে কোনটাতে? নোটিশ গ্রুপ, ওটাতে। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলছি। নোটিশ গ্রুপ ওটাতে লিংক দেওয়া হবে। ওই নোটিশ গ্রুপে সবাইকে অ্যাড হয়ে যেতে বলেন। ওটার লিংক আমি দিছি দিদি ফ্রি ক্লাসের গ্রুপে। হ্যাঁ বলুন।
আমি একটা যদি আচ্ছা দাদা পরামর্শ চাচ্ছি আর কি। পরামর্শটা হচ্ছে দিদি, আমাদের যে ক্লাসগুলো করা হয় শুনতেছেন? হ্যাঁ, এখন আমাদের যে পিডিএফটা আপনি শো করে পড়ান আর কি আমাদের, এটা যদি আমাদের পিডিএফটা যদি গ্রুপে বা আমাদের হোয়াটসঅ্যাপে দেয়, তাহলে আমরা প্রিন্ট করে আমাদের সামনে রেখে আমরা পড়তে পারলে আমাদের জন্য এটা জিনিসটা বেশি ভালো হয় আর কি। হ্যাঁ, এটাই আমি বলছিলাম। পিডিএফ হ্যাঁ দাদা, আমাদের এটা গুগল শিটে দেওয়া হয়েছে, গুগল শিটে দেখেন। এটা গুগল শিটে দেওয়া আছে দিদি, গুগল শিটে দেওয়া আছে, কিন্তু নোটিশ গ্রুপে গুগল শিটে দেওয়া আছে আমাদের, ওখানে যদি অ্যাড হয়ে যায় তাহলে আমরা অটোমেটিক পাই যাব ওটা। যদি আমাদের এরকম পিডিএফ থাকে তাহলে আমরা প্রিন্ট করে নিয়ে হাতের সামনে রাখলাম। রাখতে পারবেন তো, নোটিশ গ্রুপে অ্যাড হয়ে যান। নোটিশ গ্রুপে আমরা অ্যাড আছি তো, আমি নোটিশ গ্রুপ থেকে জয়েন হয়েছে। গুগল শিট ফরমে ওইখানে যান, ওইখানে গেলে দেখতে পাবেন। আচ্ছা, পিডিএফ আকারে কি আছে এখানে দাদা? হ্যাঁ, ওখানে আছে ক্লাসের লিংক দেওয়া আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আমরা এখান থেকে নিয়ে এটা প্রিন্ট করব। হ্যাঁ, এটা প্রিন্ট করতে পারবেন, ওখানে দেওয়া আছে। আচ্ছা শুনুন তাহলে। হ্যাঁ দাদা, আচ্ছা একটু কথা বলি সুজিতার সাথে। সুজিতা, নোটিশ গ্রুপটা আপনি গুগলে দিছেন? হ্যাঁ দাদা, নোটিশ গ্রুপ যেটা বলতেছেন সেটা কি গুগলে অ্যাড করা? গুগলে অ্যাড করা সেটা তো চন্দন দাদা জানে, ওটা তো আমি জানি না দাদা। আচ্ছা, এখন ওই গ্রুপে কোরিয়ার টাইম বোধে হয় না আর, যদি আমাদের ক্লাসে যা যা পার্ট আছে সেগুলো হয়তো 3 মিনিটের মধ্যে শেষ করা লাগবে, কারণ এই আর মিটারও টাইম মনে হয় শেষ হয়ে যাবে 3 মিনিটের শেষ হয়ে মধ্যে। গেছে। হ্যাঁ খুবই সম্ভবত। হ্যাঁ দাদা, 3 মিনিট আছে আর কি। হুম, নোটিশ গ্রুপে দাদা সবাইকে অ্যাড হয়ে যেতে বলেন। আচ্ছা আমরা একটু বলেন দিদি, বলেন। বলতেছি যে দাদা সুজিত যেটা বললেন যে আমাদের আগামী ক্লাসের লিংকটা আমাদের গীতা পড়া পেজে দেওয়া হবে না, সেটা দেওয়া হবে নোটিশ গ্রুপে। সবাই তাই ওই সুজিতার সাথে হলে কানেক্ট করবেন, আর নয়তো হচ্ছে ওই এখানে তো লিংক দেয়া আছে, সেখানে নোটিশ গ্রুপে গিয়ে অ্যাড হয়ে যাবেন। এবং নোটিশ গ্রুপে হচ্ছে আপনাকে একটা শীটে গ্রুপ শীটে সবকিছু দেওয়া আছে, সেখানে শীট আমরা যে পিডিএফটা থেকে পড়াচ্ছি সেই পিডিএফটাও আছে, আপনি চাইলে সেখান থেকে নিতে পারেন। বুঝে গিয়েছে দিদি? দিদি হ্যাঁ বলুন। দিদি, আমরা আগামী ক্লাস থেকে ধরেন আপনি ক্লাস যেটা শুরু করবেন, ধরেন 1 ঘন্টা ক্লাস, আপনি আধা ঘন্টা বা 40 মিনিট শেষ করার পরে একটা প্রশ্নোত্তর পর্ব রাখলে মনে হয় ভালো, বুঝছেন? এটা ধরেন একটার পর একটা প্রশ্ন হলে ক্লাসটা মূল টপিক থেকে মনে হয় সরে যায়। দাদা আরেকবার বলবেন। আমি বলতে চাচ্ছি দিদি, ধরেন আমাদের 1 ঘন্টা ক্লাস, আপনি যে বিষয়ে টপিকস নিয়ে আলোচনা করবেন সেই টপিকসটা ধরেন আপনি আধা ঘন্টা আমাদের পড়ালেন, পড়ানোর পরে আপনি আমাদের জন্য 10 মিনিট বা আমরা এখানে নোট করব, আমাদের যেটা প্রশ্ন সেটা আমরা আধা ঘন্টা পরে বা 30 মিনিট পরে আমরা সেটা আপনার সাথে আমরা ডিসকাস করব। তাহলে মনে হয় আমরা কি করতে পারবো, বেশিক্ষণ এই জিনিসটা নিয়ে আমরা ধারাবাহিক থাকতে পারবো। আচ্ছা বুঝেছি সেটা। আচ্ছা সেটা আমি অন্য ক্লাস থেকে দাদার সাথে যোগাযোগ করে আপনাদের জানাবো, কারণ হুট করে আমি কোনো ডিসিশন নিতে পারি না। না, ঠিক আছে ঠিক আছে। যদি ধরেন 1 লাইন পর যদি আবার প্রশ্ন হয় বা 2 লাইন পর প্রশ্ন হয়, তখন দিদি এটা কি হয়ে যায়, ওই শুধু প্রশ্ন করতে করতে মূল টপিক থেকে আলাদা হয়ে সরে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, আর আপনারা